ছাত্রলীগের সভাপতিকে যিনি 14 বছরে এসএসসি পাস করে, কি বলে যে অনার্স পাস করে, 13 বছরে তিনি অনার্স ফেল করে, এরপরে হইলো তিনি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি। এখন এদেরকে তো আপনারা মারামারি, কাটাকাটি, হেলমেট ব্যবহার, এই সমস্ত যোগ্যতা দিয়ে আপনারা আস্তে আস্তে তাদেরকে নেতা বানালেন। কেন্দ্র ছাত্র শিবিরের সভাপতি কারা? ছাত্র শিবিরের সভাপতি, তার ডিপার্টমেন্টে তিনি থার্ড হয়েছে। ছাত্র শিবিরের সেক্রেটারিকে, তিনি তার ডিবেটে, তার ডিপার্টমেন্টের ডিবেট ক্লাবে তিনি সভাপতি। আবার শেখ হাসিনার একটা সুন্নাত আছে, সেই সুন্নাতটা হলো আমি আগেও ভালো থাকতে দিব না, পরেও ভালো থাকতে দিব না। এজন্য শেখ হাসিনা কিছু লোকদেরকে, টাকা পয়সা হইলে ভাই টোকাইদেরকে ব্যবহার করা কোনো ব্যাপার না। আবুল কালাম আজাদ ভাই এখন যে বিষয়গুলো বলেছেন, জমি দখলের বিষয়গুলো, এখন জমি দখল যখন ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, তখন আপনি কি কথা বলেছিলেন? আপনি তো আপনার দলের ক্যান্ডিডেট ছিলেন আমার জানা মতো, সম্ভবত তখন কি কথাগুলো বলছিলেন? বলতে পারেন নাই, কারণ বললে তখন হাসিনার মতো শক্ত নেতৃত্ব বাংলাদেশে আর কেউ ছিল না, এটা মনে রাখবেন। শেখ হাসিনার মতো এরকম মজবুত নেতৃত্ব, সংগঠন পরিচালনায় তার যে দক্ষতা, বিএনপি তার শতভাগের এক ভাগও নাই বিএনপির ভিতরে, এটা চর্চা। শেখ হাসিনার চেইন অফ কমান্ড, প্রত্যেকটা সেক্টরে তার যে সেট ছিল, এটাকে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। এই জায়গা থেকে আওয়ামী লীগ মজবুত সংগঠন। কিন্তু ওই শেখ হাসিনা এত অল্পতে পালিয়ে গেছে মনে করবার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার সামনে যত বাধা ছিল, সবগুলা বাধা শেখ হাসিনা উৎখাত করেছে। আর্মি তার জন্য বাধা হতে পারে, একটা সময় তার জন্য চ্যালেঞ্জ হতে পারে, আর্মিকে সবার আগে মেরে ফেলেছে। এরপরে পুলিশ যত নিয়োগ দেওয়া দরকার প্রত্যেকটা সেক্টরে, তারা চিন্তা করলো যে এই সেক্টর গুলাতে যদি আমরা আমাদের লোক নিয়োগ দেই, তারপরেও ভুল ক্রমে জামাত শিবির বিএনপি ঢুকতে পারে। এই জন্য আরো কনফার্ম হওয়ার জন্য ম্যাক্সিমাম জায়গায় হিন্দু নিয়োগ করেছে, এটা শিওর হওয়ার জন্য। ম্যাক্সিমাম জায়গায় তাদের কি বলে গোপালগঞ্জের লোক ঢুকিয়েছে, এটা আরো কনফার্ম হওয়ার জন্য, আবার শিওর হওয়ার জন্য যে লোকগুলো আমাদের আসছে কিনা। এত কিছু করার পরে আর্মি, বিজিবি, পুলিশ সব, বিজিবির তো তার 20 দাঁত ভেঙে ফেলেছে, আর্মির 20 দাঁত ভেঙে ফেলেছে, সব শেষ করেছে। এরপরে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ছাত্রলীগের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কেউ এখানে কথা বলতে পারবে না, কেউ চলতে পারবে না, কেউ তাদের বিপক্ষে কোনো বিবৃতি দিতে পারবে না। এরপরে ডান মনা এই পত্রপত্রিকাগুলো ছিল, পত্রিকাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে দিগন্ত চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে মানে এত ভাবে মানে কলাপস করেছে শেখ হাসিনা। ওই শেখ হাসিনা এত অল্পতে পালিয়ে যায়নি, এটা বোকা কর্মী যারা আছে তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা এত অল্পতে পালাবার মতো প্লেয়ার নয়, এটা আমাদের স্বীকার করতে হবে। শেখ হাসিনা এত দুর্বল ব্যক্তি নয়, এটা আমাদের স্বীকার করতে হবে। ওই শেখ হাসিনা যখন পালিয়েছে, তখন বুঝতে হবে আমার পায়ের তলায় মাটি নেই, আমার তো এখন পাসপোর্টও নাই। এখন এই জন্য এই মুহূর্তে যারা করছে, এটা দুইটা কারণ, 1 নাম্বার বোকা, 2 নাম্বার হচ্ছে শেখ হাসিনার একটা সুন্নাত আছে। সেই সুন্নাতটা হলো আমি আগেও ভালো থাকতে দিব না, পরেও ভালো থাকতে দিব না। এই জন্য শেখ হাসিনা কিছু লোকদেরকে, টাকা পয়সা হইলে ভাই টোকাইদেরকে ব্যবহার করা কোনো ব্যাপার না। কিছু লোকদেরকে দিয়ে শেখ হাসিনা যে এ জাতির 12টা বাজাবো, পানিতে মারবো, ভাতে মারবো, পানিতেও মারবো, ভাতেও মারবো, সেটা মারার জন্য শেখ হাসিনা কিন্তু এই খেলটা খেলতেছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং এই বক্তব্যটা আমার একার এরকম নয়, কিন্তু এই নিয়ে হাজারো হাজারো লেখক, সাহিত্যিক, বিভিন্ন রকমের যারা আছে সাংবাদিক, তারা কিন্তু পত্রপত্রিকা এই বিষয়টা নিয়ে লিখছেন যে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে, কিভাবে ঘটছে। এবং পুলিশ কিন্তু যাদের গ্রেপ্তার করেছে, বাংলাদেশে অপ্রীতিকর যতগুলো ঘটনা ঘটেছে, আমি কোনো অপ্রীতিকর ঘটনা, কোন আওয়ামী লীগের বাড়িঘর ভাঙুক, বিএনপির বাড়িঘর ভাঙুক, এই বিষয়গুলোকে আমরা ভালোভাবে নেই না। যদিও আওয়ামী লীগ বোল্ড রেজাল্ট দিয়ে বাড়িঘর ভেঙেছে, বোল্ড রেজাল্ট দিয়ে সাতক্ষীরায় বাড়িঘর ভেঙেছে, তারপরেও আমরা এটা বলি না যে এটা ভালো কাজ, এটা আমরা বলি না। এর মধ্যে যারা করেছে দেখেন, হয়তো বিএনপির কিছু লোক আছে যারা আবেগের কারণে করেছে, তারেক রহমানকে একদিক থেকে ধন্যবাদ দিচ্ছি, কিছু কিছু বিএনপির লোকদেরকে তিনি তার পদ থেকে বহিষ্কার করেছেন, ধন্যবাদ দিচ্ছি তাকে। কিন্তু অপরদিকে এত বিশাল বড় বিএনপিকে তিনি কন্ট্রোল করার মতো ক্ষমতা রাখেন না। আর বিএনপি জামাত ইসলামের মতো চেইন অফ কমান্ডের কোন দল না যে বললেই শুনবে। তো বিএনপি কিছু কাজ করেছে, আবার অনেক জায়গায় দেখা গেল যে ছাত্রলীগ, আওয়ামী লীগ করতে এরকম লোকেরাও কিন্তু এই কাজগুলোতে সম্পৃক্ত হয়েছে। যেমন তার প্রমাণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো, হত্যার ঘটনা, ওই যে ছেলেটাকে হত্যা করা হলো, অ্যাবনর্মাল ছেলেটাকে, আর হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, এগুলাতে আপনি দেখেন যে কয়জন গ্রেপ্তার হয়েছে এবং যাদেরকে চিহ্নিত করা গেছে, তার বড় একটা অংশ কিন্তু আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। এই ঘটনা দিয়ে বোঝায় যে এই ঘটনার সাথে তারা সম্পৃক্ত। এখন এরপরে আমি আবুল কালাম আজাদ ভাইয়ের কয়েকটা বিষয়ের একটু জবাব দিয়ে আমার এই প্রথম পর্বের কথা শেষ করতে চাই। যেমন ধরুন, কোন ব্যক্তি অপরাধী প্রমাণ হওয়া ছাড়া তাকে বলা উচিত না। ভাই আর কি হইলে তারে মানে অপরাধী বলা যাবে? শেখ হাসিনা মিডিয়াতে ওপেন বলেছে, এই করো, ওই করো, খুন করে ফেলো, তোমরা কি করেছো, তোমরা কি হাতে চুরি পড়েছিলে, এরকম খুনের অর্ডার, গুলির অর্ডার, এই জাতীয় অর্ডার শেখ হাসিনার ভিডিও ক্লিপস আপনি খুঁজেন না, ওপেন পাবেন।
ওই যে শিবির সেক্রেটারিকে প্রশ্ন করা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সেক্রেটারিকে, যে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে আপনারা নাকি রক কাটেন, তখন তিনি বলেছে আপনি গুগলে সার্চ দেন, দেখবেন সবগুলা ডকুমেন্টস আছে আসবে ছাত্রলীগের, সবগুলা ছাত্রলীগের। শিবিরের কোনো ডকুমেন্টস পাওয়া যাবে না তো রক কেটেছে, কিন্তু সব ডকুমেন্টস পাওয়া যায় ছাত্রলীগের। তো এর দ্বারা কি বোঝা যায়, মানে এমন কোন সন্ত্রাসী কার্যকলাপ নাই যেটা তিনি করেননি। এবং একজন কি জানি আমি ভুলে গেলাম তার নামটা এই মুহূর্তে, যে তার ফাঁসির কার্যকরের বিষয়টাতে শেখ হাসিনা নিজে গিয়ে তাকে জবাই করার ক্ষেত্রে শেখ হাসিনা সেখানে প্রেজেন্ট ছিলেন। কেউ বলে হাতে জবাই করেছেন, কেউ বলে প্রেজেন্ট ছিলেন। মেজর বজলুল হুদা। এখন এই এত অপরাধের পরে, যেমন এক রূপপুর যে বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে একটা জায়গা থেকে 60,000 কোটি টাকা চুরি হয়েছে। শেখ হাসিনা কি বলে যে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের সোনা চুরি হয়ে যায়, 24 ক্যারেটটা 18 ক্যারেট হয়ে যায়, তারপরে সোনার জায়গায় সোনা পিতল হয়ে যায়, তারপরে আর যেগুলা বিভিন্ন বিশ্ব ব্যাংক, আল জাজিরা, বিভিন্ন জায়গার থেকে যে রিপোর্ট গুলো এসেছে, এগুলো তো শুধু একটা দুর্নীতি নিয়ে যদি কথা বলা হয়, এরকম পর্বটা 100টা করলেও তো শেষ হবে না। এরপরে যদি আপনি বলেন অপরাধী বলা ঠিক হবে না, তো এটা যদি হয়, এই কথাটা আবুল কালাম আজাদ ভাই আপনাদের তখন কোথায় ছিল, যখন আপনাদের আমলে যখন বিচার হয়েছে, আপনাদের আমলে যখন ওই যে আন্তর্জাতিক কথিত ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে যখন জামাতের নেতৃবৃন্দের যখন বিচার হয়েছে, তখন তো আপনারা এই নীতি নৈতিকতার কথাগুলো বলেননি। আপনারা তো এই যে ন্যায় বিচারের কথা এখন বলছেন। আপনি আবুল কালাম আজাদ ভাই, আমি মনে করি একজন মার্জিত রাজনীতিবিদ, আমি তাকে মানে এই ব্যাপারটাতে তাকে আমি অন্তত ক্রেডিট দিতে চাই, কিন্তু আপনি এই কথাগুলো আওয়ামী লীগকে তখন বলতে পারেননি কেন? আপনি এখন যে ভাষায় কথা বলছেন, এই ভাষায় যদি আওয়ামী লীগ কথা বলতো, এই অনুশোচনা যদি আওয়ামী লীগের থাকতো, এই চিন্তা চেতনা আওয়ামী লীগ লালন করলে শেখ হাসিনা তো পালাতে হতো না। শেখ হাসিনা পালিয়ে যাক, এটা আমরাও তো চাই না। কারণ হচ্ছে আমার মনে হয় এই চ্যানেলে আমি অনেকবার বলেছি, দেখুন কাউকে আঘাত করে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। আপনি যখন কাউকে দৌড়াবেন, আপনাকে কিন্তু দৌড়াতে হবে, আপনাকেও দৌড়াতে হবে। তো লাভটা কি? আপনি এতদিন বিএনপি জামাত প্রচুর দৌড়েছেন, এখন আপনাদের অবস্থা কি? এখন বর্ডারে আপনারা পালাচ্ছেন, তো লাভটা কি হলো? এখন আপনারা আবার এখন যদি বিএনপি বাড়াবাড়ি করে, আবার 10 বছর পরে আওয়ামী লীগকে মানুষ রিপ্লেস করবে, না আওয়ামী লীগ ভালো ছিল, এখন আইসা বিএনপি 14টা বাজাবে, তো আবার তো মানুষ আওয়ামী লীগকে আবার 10 বছর পরে আবার মানুষ দৌড়াবে। এর লাভটা কি হলো? কিন্তু আমরা যদি ধরেন দেশের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারপরে জামাত ইসলামী, মৌলিক 4টা দলের নাম বললাম, আরো ছোটখাটো যে দলগুলো আছে, জাতীয় স্বার্থে আমাদের কূটনৈতিক বিষয়গুলোতে আমরা যদি ঐক্যমতে পোষণ করতে পারতাম যে জাতীয় স্বার্থে আমাদের যদি কেউ আঘাত দেয়, তাহলে আমরা সবাই এক এবং অভিন্ন। রাজনীতি করব আমরা আলাদা, ভোট করব আমরা আলাদা, তবে জাতীয় স্বার্থে আমরা সবাই এক এবং অভিন্ন। এই জায়গাতে আমরা আসতে পারিনি। তো না আসার কারণে আমরা মাঝে মাঝে জাতীয় স্বার্থে একসাথে চা খাবো, আওয়ামী লীগ, বিএনপি, হিন্দু মহাজোট, আরো যা আছে একবারে সবারই নিয়ে আমরা একসাথে চা খাবো। এই সংস্কৃতি বাংলাদেশে চালু তো কেউ করেনি। যেটা আপনি আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, বাড়াবাড়ি করেছে, এখন আরেক দল ক্ষমতায় না যায় বাড়াবাড়ি করা শুরু করেছে। এটা তো ভালো কিছু নয়। আমরা আমাদের এই জায়গা থেকে আমরা ফিরে আসতে পারছি না কেন? তারপরে আরো কিছু বিষয়, যে আপনি আরো কিছু কথা বলেছেন যে জুতা মারার বিষয়ে, আমি জবাবটা দিয়ে দিয়েছি। তারপর আইন হাতে তুলে নেওয়া যাবে না। ভাই, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল যখন ছিল, একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে, তাকে জামা কাপড় খুলে ছাত্রলীগ মজা করতো, হাততালি দিত, তারপরে যাকে তাকে হাত পা ভেঙে দিত, তারপরে ছাত্র শিবির তারা মারা বৈধ, তারা কাটা বৈধ, তাকে যা তা করা বৈধ। কেন? ছাত্র শিবির কি বাংলাদেশের নাগরিক নয়? বাংলাদেশের নাগরিক নয়, বরং বর্তমানে যারা ছাত্র শিবির করে তারা তো দেখিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছাত্র শিবিরের সভাপতি কারা? ছাত্র শিবিরের সভাপতি, তার ডিপার্টমেন্টে তিনি 3rd হয়েছেন। ছাত্র শিবিরের সেক্রেটারিকে, তিনি তার ডিপার্টমেন্টের ডিবেট ক্লাবের তিনি সভাপতি। আবার ছাত্রলীগের সভাপতিকে, যিনি 14 বছরে এসএসসি পাস করে, কি বলে যে অনার্স পাস করে, 13 বছরে তিনি অনার্স ফেল করে, এরপরে হইলো তিনি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি। এখন এদেরকে তো আপনারা মারামারি, কাটাকাটি, হেলমেট ব্যবহার, এই সমস্ত যোগ্যতা দিয়ে আপনারা আস্তে আস্তে তাদেরকে নেতা বানালেন কেন? প্রত্যেকটা দলের তো চর্চা করা উচিত যে আমরা মেধাবীদেরকে জায়গা করে দিব। ছাত্র দলের লিডার কারা হবে? যারা মেধাবী, তারা ছাত্র দলের লিডার হবে। ছাত্রলীগের লিডার কারা হবে? যারা মেধাবী, আদর্শ ভিন্ন, সমস্যা নাই, এই মেধা দেশ গড়ার জন্য কাজে লাগবে। কিন্তু ছাত্র শিবিরের তো কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে ওয়ার্ড সভাপতি পর্যন্ত একটা ফেলটু মার্কা ফলাফল আমরা দেখি না, একটা ফেলটু মার্কাও আমরা দেখি না। কেন? এটা কেন? গতকালকে ছাত্র দলের সভাপতি এক বক্তব্য দিয়েছে, বক্তব্য মিশ্র প্রতিক্রিয়া জানাতে ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি নিষেধ করেছে, জাহিদুর রহমান, তিনি নিষেধ করেছেন। দেখুন, তিনি বলেছেন, কিন্তু আপনারা ইয়ে করেন। আমি বক্তব্যটা পুরোটা শুনেছি। একজন দলের প্রধান হিসাবে, একটা ছাত্র সংগঠনের দলের প্রধান হিসাবে বক্তব্যগুলো সন্ত্রাসের মতো কেন হবে? সুন্দর ভাষায় বক্তব্য দেন। আপনি আপনার আদর্শ দিয়ে এদেশের ছাত্র সমাজকে আপনার করে ফেলেন না, সমস্যা কোথায়?
ছাত্রলীগের সাদ্দাম বক্তব্য যেভাবে দিয়েছে আপনিও সেভাবে দিবেন, তো হলোটা কি? হলোটা কি? আপনি যদি স্বৈরাচারের ভাষা বক্তব্য দেন যে ওরা কাউকে থাকতে দেয় নাই, আমরা এখন কাউকে থাকতে দেবো না, ক্যাম্পাসে আমরা একা, এটা কি হলো কোনো কথা? আমরা সহাবস্থান করি না, অসুবিধা কোথায়? যদিও এখন ছাত্রলীগের প্রশ্ন আসলে এখন আর ছাত্রলীগ আসলে থাকবে কি থাকবে না, যেহেতু একটা গণজোয়ার কিংবা গণ অভ্যুত্থানের মাধ্যমে, যেটা আসলে স্বাধীনতা যেরকম অর্জন করার পরে এটা আগের সবকিছু ভেঙে দেয়, আগের সংবিধান, আগের সিস্টেম, আগের সবকিছু ভেঙে দেয়। গণ অভ্যুত্থান গুলা তো অনেকটা এরকম, যেহেতু গণ অভ্যুত্থানটা আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে, ছাত্রলীগের বিষয়টা এখন আমরা স্কিপ করতে হবে, এই বিষয়ে আমরা কথা বলতে পারবো না, কারণ এটা জনতার বিপক্ষে চলে যাবে আমাদের কথাগুলো। কিন্তু বাকি যে বিষয়গুলো, যত ইসলামী দল, অন ইসলামী দল, রাম বাম ডান যত আছে, আমি তো মনে করি সবাই ওপেন রাজনীতি করুক, সবাই মারামারি মুক্ত রাজনীতি হবে, কলমের রাজনীতি হবে, কে কার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, সুন্দর আচরণ দিয়ে তার দলে লোক নিবে, এটা তো আমাদের মানে চিন্তা করা দরকার। এখন এই জন্য বলবো আমি, আবুল কালাম আজাদ ভাই এখন যে বিষয়গুলো বলেছেন, জমি দখলের বিষয়গুলো, এখন জমি দখল যখন ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, তখন আপনি কি কথা বলেছিলেন? আপনি তো আপনার দলের ক্যান্ডিডেট ছিলেন আমার জানা মতো সম্ভবত, তখন কি এই কথাগুলো বলছিলেন? বলতে পারেন নাই, কারণ বললে তখন পথ থাকবে না। এই আপনার মতো এই কথাগুলো যদি আওয়ামী লীগ দেশে থাকতে বলা হতো, বিশ্বাস করেন শেখ হাসিনাকে পালাতে হতো না। আমি নিজেই তো আজকে স্বীকার করে নিলাম যে শেখ হাসিনা এত হালকা পাতলা প্লেয়ার না, অল্প জ্বালায় যন্ত্রণায় শেখ হাসিনা পালিয়ে যায়নি, অল্প জনরোষে পালিয়ে যায়নি। কিন্তু আমরা যেটা করি, আমরা অপরকে ঠেলার জন্য চলে যাই, এতে করে আমরা কিন্তু আমাদের